সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বল। তা সংরক্ষণশীল বল বা অসংরক্ষণশীল বল, এই বলটা আসলে সিস্টেমের বল। কীরকম? আচ্ছা চলো প্রথমে এটার সংজ্ঞাটা আমরা জানি। তাহলে এটা হচ্ছে সংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল, তো এই বলটা মূলত হচ্ছে সিস্টেমের বল। তার মানে অবশ্যই বাহ্যিক বল না, এটা হচ্ছে সিস্টেমের বল। তো সংরক্ষণশীল বল এটা এক প্রকার বল। এই বলটা কি হয় যে এই বলের দ্বারা কোনো একটা সিস্টেমে ধরো এই বলটা কাজ করতেছে, এমন অবস্থাতে একটা বস্তু যদি এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতেই ঘুরে আসে এবং তাতে যদি কৃতকাজ শূন্য হয়, তাহলে ওই সিস্টেমের বলকে বলা হবে সংরক্ষণশীল বল। আচ্ছা এটা হচ্ছে সংরক্ষণশীল বলের সংজ্ঞা। চলো লিখি। কোনো বল একটি পূর্ণচক্র সম্পূর্ণ করে আবার যদি ওই অবস্থানে ফিরে আসে, সম্পূর্ণ করে আদি অবস্থানে ফিরে আসলে কণাটির উপরে যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয়। শূন্য হয় সেই বলটাকে বলা হবে সংরক্ষণশীল বল। সেই বলকে সংরক্ষণশীল বল বলে। তাহলে এটা হচ্ছে সংরক্ষণশীল বলের সংজ্ঞা। এখানে একটু খেয়াল করার বিষয় হচ্ছে যে সংরক্ষণশীল বল এটা হচ্ছে সিস্টেমের বল। তাহলে এই বলটা অবশ্যই সিস্টেমের বল হতে হবে। এবং দেখো এটাকে যদি আরেকবার পড়ি, যে কোনো একটি বল একটি পূর্ণ চক্র সম্পূর্ণ করে আদি অবস্থানে, মানে যেই বিন্দু থেকে যাত্রা শুরু করবে ওই বিন্দুতেই ফিরে আসে, এবং ফিরে আসলে যদি ওই কণাটির উপর ওই বলটির দ্বারা যদি সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয়, তখন সেই বলটাকে বলা হবে সংরক্ষণশীল বল। তাহলে এখানে এই যে লেখা আছে সংরক্ষণশীল বলটা হচ্ছে এক ধরনের সিস্টেমের বল। সিস্টেমের বল মানে কি? ধরো এখানে একটা স্প্রিং আছে, তো এই স্প্রিংটাকে যদি আমরা সংকোচন করতে চাই, মানে এইদিকে সংকোচন করতে চাই, তাহলে সিস্টেম এই বরাবর একটা ফোর্স দিতে হবে। তাহলে এই ফোর্সটা বাইরে থেকে কেউ একজন দিল, এক্সটার্নাল ফোর্স। একই সাথে এই স্প্রিংটা কিন্তু এই বলের বিপরীতে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, একটা ফোর্স কার্যকর হবে। সেই ফোর্সটা কি? এই যে এই বরাবর একটা ফোর্স কার্যকর হবে, স্প্রিংয়ের ফোর্স। এই বরাবর কাজ হবে হচ্ছে স্প্রিংয়ের ফোর্স। তাহলে এটাকে বলা হবে সিস্টেম, এফএস। আমরা আগে কিন্তু এটা শিখছি। তাহলে এটা হচ্ছে সিস্টেমের বল, SYSTEM, সিস্টেম। তার মানে এটা একটা সিস্টেমের বল। এরপর হচ্ছে অভিকর্ষ ক্ষেত্রের ভিতরে যদি কোনো একটা এম ভরের বস্তু রাখা হয়, এই যে এম ভরে একটা বস্তু যদি অভিকর্ষের ভিতরে রাখি বা মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে রাখি, তাহলে খাড়া নিচের দিকে কিন্তু একটা বল ক্রিয়া করবে, এমজি বল, গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা কিন্তু সিস্টেমের বল, এটা একটা সিস্টেম, অভিকর্ষ সিস্টেম, এই সিস্টেমের বল। আর এর বিপরীতে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, অর্থাৎ বাহ্যিক বল, সেটা কিন্তু এক্সটার্নাল ফোর্স। অর্থাৎ বাহ্যিক বল এটা কিন্তু সংরক্ষণশীল বল না। সংরক্ষণশীল বল হতে হলে তাকে অবশ্যই সিস্টেমের বল হতে হবে, যেমন স্প্রিংয়ের ক্ষেত্রে সিস্টেমের বল। তার মানে সিস্টেমের বল বলতে কি বোঝায় সেটা কিন্তু আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে সংরক্ষণশীল বল মানে এরকম কি এই বলের উদাহরণগুলোর ভিতরে কোন কোন ফোর্সটা পড়ে। সংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে অভিকর্ষ বল, এটা একটা সংরক্ষণশীল বল, অভিকর্ষ বল। এরপর হচ্ছে মহাকর্ষ বল। এরপর হচ্ছে স্প্রিং বল। তারপর হচ্ছে তড়িৎ বল,
তড়িৎ বল, অর্থাৎ কুলম্বের সূত্র দিয়ে যে ফোর্সটা অ্যাপ্লাই করি আমরা। এরপরে হচ্ছে তোমার চুম্বক বল, চুম্বক বল। এখন চিন্তা করো তাহলে সংরক্ষণশীল বল নয় বা অসংরক্ষণশীল বল, এগুলোর উদাহরণ কি হবে? অসংরক্ষণশীল বল, এটার উদাহরণ হচ্ছে ঘর্ষণ বল, তারপর হচ্ছে বায়ুর বাধাজনিত বল, ইত্যাদি আরও বল আছে। এখন এখানে খেয়াল করো সংরক্ষণশীল বল, সংরক্ষণশীল বলের সংজ্ঞাটাই হচ্ছে এরকম যে বস্তুটা যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে একটা পূর্ণ চক্র করে, অর্থাৎ ওই বিন্দুতেই যদি আবার ফিরে আসে তাহলে সংরক্ষণশীল বলের দ্বারা কৃতকাজ শূন্য হয়। আমরা উদাহরণে লিখছি যে অভিকর্ষ বল হচ্ছে সংরক্ষণশীল বল, মহাকর্ষ বল, এই সবগুলো বল হচ্ছে সংরক্ষণশীল বল। তার মানে আমরা এখন দেখব যে এই অভিকর্ষ বল এটা কেন সংরক্ষণশীল বল, মানে এটার দ্বারা একটা পূর্ণ চক্র কাজ করলে কৃতকাজ শূন্য হয়, কৃতকাজটা শূন্য আসে। তাহলে চলো দেখি অভিকর্ষ বল কেন সংরক্ষণশীল বল। অভিকর্ষ বল আমরা হিসাব করব, আমরা এটার প্রমাণ দেখব যে অভিকর্ষ বলের ক্ষেত্রে কৃতকাজ শূন্য আসে কিনা একটা পূর্ণ চক্র পেলে। অভিকর্ষ বল, তাহলে অভিকর্ষ ক্ষেত্রের ভিতরে যদি আমরা একটু বিবেচনা করি, ধরো একটা বর্গক্ষেত্রের মতো একটা নিলাম, অর্থাৎ পৃথিবী থেকে নিচে, এই যে নিচে এটা 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 হলো ধরো পৃথিবী পৃষ্ঠ, পৃথিবী পৃষ্ঠ থেকে এই বিন্দুকে দিলাম এ, এই বিন্দু বি, এটা সি, এটা দিলাম ডি। আচ্ছা, এটা হলো একদম ভূমি বরাবরই আছে, ধরলাম আমরা ধরে নিলাম যে এই পুরোটাই এটাই হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, এটা হচ্ছে ভূমি, ভূমি। আর এই ভূমি থেকে হচ্ছে এইচ উচ্চতায় আছে এই সি বিন্দু, এই সি বিন্দু এইচ উচ্চতায় আছে, এই বিন্দুটাও হচ্ছে ডি বিন্দু, এই ভূমি থেকে এইচ উচ্চতায়। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হলো কি পৃথিবী পৃষ্ঠের ভূমি, পৃথিবী পৃষ্ঠ বা ভূমি। এখন আমরা করব কি, এটা কিন্তু একটা পূর্ণ চক্র হয়ে গেছে। দেখো যদি এই বিন্দু থেকে একটা বস্তু চিন্তা বিবেচনা করি, সেই বস্তুকে যদি আমরা এই পূর্ণ চক্র মানে এই দিক দিয়ে ঘুরাই আবার এই বিন্দুতেই আনি, তাতে যদি কৃতকাজ শূন্য আসে তাহলে বলবো যে এই হলো অভিকর্ষ বলটা, এটা হচ্ছে সংরক্ষণশীল বল। তাহলে এটা যেহেতু অভিকর্ষ ক্ষেত্র, এখানে লিখে নিই অভিকর্ষ ক্ষেত্র, অভিকর্ষ ক্ষেত্র। তার মানে এখানে জি আছে, জি এর মান হচ্ছে 9.8, ভূপৃষ্ঠে অনেক কাছাকাছি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই যে এইখানটায় একটা এম ভরের বস্তু আছে, এম ভরের বস্তু, এখানে একটা এম ভরের বস্তু আছে। তাহলে প্রথমে আমরা করব কি, এই এম ভরের বস্তুকে এ বিন্দু থেকে বি বিন্দু, বি বিন্দু থেকে সি বিন্দু, ডি, তারপরে আবার এই বিন্দুতে আনবো এবং দেখবো যে কৃতকাজ কত আসে। আচ্ছা, তার মানে মোট যে কৃতকাজটা হবে এ বিন্দু থেকে এ বিন্দুতে ঘুরে আসতে, এই কৃতকাজটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এইটুকু একটা কৃতকাজ নিলাম, এই অংশ একটা কৃতকাজ, এই অংশ একটা কৃতকাজ, এই অংশ একটা কৃতকাজ। তাহলে এই পুরোটা হচ্ছে W1 ধরলাম, এটা হচ্ছে W2, এটা হচ্ছে W3, এইটুকু হচ্ছে W4। তার মানে এই এ বিন্দুর থেকে আসতে কৃতকাজ, এটাকে W1ও দিতে পারি, WABও দিতে পারি। আচ্ছা, WAB দিলাম আমি, এরপরে WBC, W হচ্ছে বিসির পর হচ্ছে CD, এরপরে কৃতকাজ ডি। এখন দেখো আমরা কিন্তু বলছিলাম যে এটা একটা বর্গক্ষেত্র, এই সবগুলো উচ্চতায় আসলে এই সবগুলো দূরত্বই সমান, এই উচ্চতাটা এইচ, এই সবগুলোই মনে করো এইচ উচ্চতায় আছে। তাহলে এখন আমরা কৃতকাজটা হিসাব করব। প্রথমে এ থেকে বি বিন্দুতে যেতে এই অবস্থানে আসতে কৃতকাজ কত হবে অভিকর্ষ বলের দ্বারা। এটা কিন্তু অবশ্যই অভিকর্ষ, কৃতকাজটা কী হিসাবে কাজটা আমরা হিসাব করবো কিন্তু অভিকর্ষ বলের দ্বারা। এফ সিস্টেমের ফোর্স বা অভিকর্ষ বলের দ্বারা এফ ইকুয়াল টু mg, এই বলের দ্বারা কিন্তু আমরা কৃতকাজ হিসাব করব। কারণ সংরক্ষণশীল বল যেটা হবে সেটা অবশ্যই কিন্তু আগে মহাকর্ষ মানে হলো সিস্টেমের বল হতে হবে। তাহলে এই বস্তুটা যখন এই অবস্থানে আছে তখন এরপর অভিকর্ষ বলের মান কত, এর উপরে অভিকর্ষ বলের মান
যদি দেখায় এখানে এই অভিকর্ষ, এটা হচ্ছে অভিকর্ষ বলের দিক, ডিরেকশন। বস্তুর ভর যেহেতু এম, তাহলে এই বলের মান হবে এমজি। এটা হচ্ছে সিস্টেমের ফোর্স। এরপরে বস্তুটাকে এ থেকে বি বিন্দুতে নিলে সরণের ডিরেকশনটা কোন দিকে হবে? এই যে সরণের ডিরেকশন হবে এই দিকে, এ থেকে বি এর দিকে। এটা হচ্ছে কিন্তু সরণের ডিরেকশন। এবং এই দুইটার মধ্যবর্তী কোণ কত? এই যে থিটা। এই থিটার মান কত ডিগ্রি? থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রথম ক্ষেত্রে কৃত কাজ, এই কৃত কাজ যদি বের করি ডাব্লিউ এটার কৃত কাজ কত আসবে? ফোর্স, সেটা হচ্ছে এমজি। এরপরে সরণটা হচ্ছে এইচি ধরলাম, সবগুলো বাহু যেহেতু সমান ধরে নিছি এবং সবগুলোর মান যেহেতু এইচ ধরে নিছি। এরপরে হচ্ছে কজ 90 ডিগ্রি, আচ্ছা প্লাস। এরপর পরের অংশ, সেটা হচ্ছে বিট থেকে সি পর্যন্ত। বিট থেকে সি পর্যন্ত কৃত কাজ কীভাবে হিসাব করি? তাহলে বস্তুটা যখন এই যে এখানে আসছে, এটার ভর এমজি আর সরণটা এই পুরোটা দিয়ে দেবো, অর্থাৎ এমজি এইচ। কেন এমজি এইচ? আচ্ছা এখানে একটু ভুল হলো, এমজি এইচ কিন্তু না। দেখো এই অবস্থাতে ফোর্সের ডিরেকশন কোনটা হবে? ফোর্সের ডিরেকশন হবে এই যে এটা অভিকর্ষ বলের ডিরেকশন। সব ক্ষেত্রেই ডিরেকশনটা সেম থাকবে নিচের দিকে এমজি, কিন্তু সরণের ডিরেকশন কিন্তু এবার চেঞ্জ হয়ে যাচ্ছে। সরণের ডিরেকশন যদি এখানে দেখায়, এই বরাবর হবে সরণের ডিরেকশন। এবং বল ও সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? এবার এই ক্ষেত্রে হচ্ছে 180 ডিগ্রি। তার মানে এখানে লিখতে পারি এমজি এইচ, এরপরে হচ্ছে কজ 180 ডিগ্রি। তারপরে চলো সিট থেকে যদি ডি বিন্দুতে বের করি, সেই ক্ষেত্রে কৃত কাজ কীরকম আসবে? বস্তুটা যখন, অর্থাৎ এই বস্তুটা যখন এখানে থাকবে, আচ্ছা বস্তুটা যখন এই সি বিন্দুতে থাকবে তখন ফোর্সের মান, অভিকর্ষ ফোর্সের বলের মান হচ্ছে একদম নিচের দিকে এবং ডিরেকশনটা হবে এই দিকে। এই ক্ষেত্রেও কিন্তু থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে চলো এটা বসাই। কৃত কাজ এই ক্ষেত্রে এমজি এইচ, এরপর হচ্ছে কজ 90 ডিগ্রি। এবার ডি বিন্দুতে যখন বস্তু, অর্থাৎ সিট থেকে যখন আমরা সি বিন্দু থেকে ডি বিন্দুতে আনলাম, তখন বস্তুটা এই পজিশনে। এবার বস্তুটাকে এখানে দেখাই, এই যে এটা হচ্ছে এম ভরের বস্তু। তো এম ভরের বস্তু, এরপরে অভিকর্ষ বলের ডিরেকশনটা কোন দিকে? সব সময় নিচের দিকে। এই যে এটা হচ্ছে ফোর্সের ডিরেকশন। সরণের ডিরেকশনটা কোন দিকে? সরণের ডিরেকশনটা হচ্ছে এই একই দিকে, নিচের দিকে। এটা হচ্ছে সরণের ডিরেকশন, সরণ। তাহলে এইবার এই দুটার মধ্যবর্তী কোণ থিটার মান কত? এটা কিন্তু 0 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজের মান কি আসবে? বল সেটা হচ্ছে এমজি, সরণ হচ্ছে এইচ, এরপর মধ্যবর্তী কোণ কত? কজ 0 ডিগ্রি। এখন দেখি, চলো আলাদা করে হিসাব করি। তাহলে এইটুকুর মান কত আসবে? কজ 90 ডিগ্রির মান 0, তাহলে এই পুরোটার মান আসবে 0 প্লাস। এবার কজ 180 ডিগ্রি, এই সেকেন্ড পার্টটার দিকে খেয়াল করো। কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে মাইনাস এম জি এইচ। এরপর চলো এইটুকু অংশ, কজ 90 ডিগ্রির মান আবারও 0, তাহলে এই ক্ষেত্রেও কৃত কাজ 0। এরপরে পরবর্তীতে কজ 0-র মান হচ্ছে 1, তার মানে এটা হবে প্লাস, আর এইটুকু হচ্ছে এম জি এইচ। তাহলে সবগুলো যদি যোগ করি, তাহলে মোট কৃত কাজ আসবে 0 জুল। তার মানে দেখো, আমরা যেটা চাইছিলাম যে অভিকর্ষ বল এটা সংরক্ষণশীল বল কিনা। হ্যাঁ, সত্য ছিল কি যে একটা বস্তুকে একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে যদি ওই বিন্দুতে আবারও ঘুরে আসে এবং ঘুরে আসার ফলে যদি মোট কৃত কাজ 0 হয়, তাহলে ওই বলটাকে বলা হবে, ওই ফোর্সটাকে বলা হবে সংরক্ষণশীল বল। তার মানে যেহেতু কৃত কাজ এখানে 0 আসছে, যেহেতু কৃত কাজটা 0 আসছে, তাহলে এই অভিকর্ষ বলটা কি হবে? সুতরাং অভিকর্ষ বল এটা হচ্ছে সংরক্ষণশীল বল। তাহলে আমরা বুঝতে পারলাম কেন সংরক্ষণশীল বল অভিকর্ষ বল। কারণ ওই হলো যে বিন্দু থেকে যাত্রা শুরু করে ওই বিন্দুতেই যদি একটা পূর্ণচক্র সম্পূর্ণ করে আবার ওই বিন্দুতেই ফিরে আসে, তাহলে কৃত কাজটা 0 আসে। সুতরাং অভিকর্ষ বলটা হচ্ছে সংরক্ষণশীল বল। এরপরে স্প্রিং বল। আচ্ছা, এটা স্প্রিং বলটা এত ডিটেলস বোঝার দরকার নাই, মানে এত ডিটেলস টাইম নিব না আমি।
এটা একটু তোমাকে বলে দিলে এটা বুঝতে পারবা, যেহেতু যদি প্রথমটা বুঝতে পারো। তা স্প্রিংয়ের ক্ষেত্রে কি হয়, ধরো একটা স্প্রিংকে দাগাই, এটা একটা স্প্রিং, ধরো স্প্রিংয়ের এই বিন্দুটা হচ্ছে সাম্যাবস্থা, এটা হচ্ছে সাম্যাবস্থা। এখন চিন্তা করো, এই স্প্রিংটাকে যদি আমরা সংকোচন করে ঠিক এই বিন্দুতে আনি, প্রথমে এই বিন্দুতে আনবো, তারপর আবার এই বিন্দুতে আনবো, তাতে কি হবে দেখো। প্রথমে যখন স্প্রিংটাকে আমরা এটা দিলাম হচ্ছে এ বিন্দু, এই পয়েন্টটা দিলাম হচ্ছে বি বিন্দু, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে হলে বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। বাইরে থেকে ফোর্সের যে ডিরেকশন সেটা যদি দেই এখানে, এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স, কারণ আমরা এটাকে সংকোচন করতে চাচ্ছি। তাহলে স্প্রিংয়ের ফোর্সটা কোন দিকে হবে, তাহলে স্প্রিংয়ের ফোর্সটা হবে এই যে এই বরাবর, এটা হচ্ছে সিস্টেমের ফোর্স। তা আমরা দেখব এই ক্ষেত্রে কৃতকাজ পজিটিভ আসে, মানে কৃতকাজটা কীরকম আসে। আমরা কি করব, কৃতকাজ ডাব্লু এর থেকে এ বিন্দুতেই নিব, তার মানে কৃতকাজ ডাব্লু এ বি, প্রথমে এর থেকে বিতে যেতে হবে, এরপরে ডাব্লু বি থেকে এ, এবং এই কাজটা কিসের দ্বারা, কোন বলের দ্বারা হিসাব করব, স্প্রিংয়ের বলের দ্বারা। তাহলে দেখো, যখন আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে নিচ্ছি, এ বিন্দু থেকে বি বিন্দুতে নিচ্ছি, তখন স্প্রিংয়ের ডিরেকশন, স্প্রিংয়ের যে ফোর্স তার ডিরেকশন যে এই দিকে, কিন্তু স্মরণটা হবে কিন্তু এর থেকে বিতে, তার মানে বিপরীত দিকে 180 ডিগ্রি কোণ। তার মানে এই কৃতকাজটা কিছু একটা আসবে, কিন্তু সেটা মাইনাস আসবে। ধরলাম হচ্ছে এই এ বিন্দু থেকে বি বিন্দুতে নিতে কৃতকাজের পরিমাণ মাইনাস ডাব্লু। এরপরে যদি বি বিন্দু থেকে এ বিন্দুতে আনি তখন কি হবে, এখন দেখো, তাহলে এটাকে মিশে দিই, এটাকে মিশে দিই। তার মানে স্প্রিংয়ের এই যে বি পজিশন থেকে এই দিকে আনতে যাচ্ছি, তখন দেখো সমবেগে কিন্তু আনতে হবে। স্প্রিংয়ের ফোর্সটা কোন দিকে থাকবে, স্প্রিংয়ের বি থেকে এতে আনবো, তাহলে স্প্রিংয়ের স্মরণ কোনটা হবে আগে সেটা ডিরেকশনটা দিয়ে দিই। এটা হচ্ছে স্প্রিংয়ের স্মরণের ডিরেকশন, এটা হচ্ছে স্মরণের ডিরেকশন। তাহলে স্প্রিংটা যখন এই বিন্দুতে আসে, স্প্রিং কিন্তু আরও সংকুচিত হতে চাইবে না, স্প্রিং কিন্তু এই যে স্প্রিংয়ের ফোর্স কিন্তু এইদিকে, কারণ স্প্রিংটাকে ছেড়ে দিলেই দেখবো স্প্রিং হচ্ছে বি থেকে এই বিন্দুতে চলে আসে, স্প্রিংকে ছেড়ে দিলেই বি থেকে এই বিন্দুতে চলে আসে। তার মানে সেই ক্ষেত্রে কিন্তু ফোর্সের ডিরেকশনটা হবে বি থেকে এ। তার মানে স্প্রিংয়ের ভিতরে এবার দেখো, বল এবং সরণ উভয়ের মধ্যে অতিকোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। এই ক্ষেত্রে কিন্তু কাজ কি আসবে, পজিটিভ। তার মানে এবং কাজের যেহেতু সরণটা একই উভয় ক্ষেত্রে, অর্থাৎ এর থেকে বিতে বি পরিমাণ যাইতেও যতটুকু সরণ, বি থেকে এ পরিমাণ আসতেও একই, মানে সেম পরিমাণ সরণ, সুতরাং কৃত কাজের পরিমাণ সেম থাকবে, শুধু চিহ্নের পরিবর্তন হবে এবং মোট কৃত কাজ আসবে 0। সুতরাং অর্থাৎ স্প্রিংয়ের ক্ষেত্রে যে স্প্রিং বল এটার ক্ষেত্রেও কিন্তু একটা পূর্ণ চক্র সম্পূর্ণ করছে, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতেই ফিরে আসছে। তার মানে সেই ক্ষেত্রে কিন্তু কৃতকাজ 0 আসলো। তার মানে স্প্রিং বলটা একটা হচ্ছে, স্প্রিং বলটা কি, স্প্রিং বলটা হচ্ছে সংরক্ষণশীল বল, এরকম আমরা বুঝতে পারলাম। এখন সংরক্ষণশীল বলের কি কি বৈশিষ্ট্য আছে এটা আমাদের জানতে হবে। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ধরো আমরা মহাকর্ষ ক্ষেত্রের ভিতরে একটা আনুভূমিক মানে হেলানো তল নিলাম, হেলানো তলটা ধরো, সরি, এটা কাটবো কিভাবে, একটা হেলানো তল নিলাম। আচ্ছা, এটাকে আর্ট করি ভালোভাবে। ওকে, এরপরে লম্ব দিকে একটা এবং আরেকটা নিতে হবে। ধরো এই যে এরিয়াটা চিন্তা করলাম, মানে এই ঘটনাটা ঘটানো হবে একটা হলো সংরক্ষণশীল বলের ক্ষেত্রে, সংরক্ষণশীল বলের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা বিবেচনা করলাম যে এই স্থান জুড়ে অভিকর্ষ ক্ষেত্র আছে, মানে জি এর মান আছে একদম ভূপৃষ্ঠে বা পৃথিবীর পৃষ্ঠ থেকে একটু উচ্চতায় এই ঘটনাটা ঘটানো হলো, বা পৃথিবী পৃষ্ঠে একদম। তাহলে এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, মনে করো এটা হচ্ছে ভূপৃষ্ঠ। আর এই বিন্দুটাকে ধরলাম এ, এই বিন্দুটাকে ধরলাম বি এবং এই বিন্দুটাকে ধরলাম সি। এই বি আর সি এর মধ্যে উচ্চতা হচ্ছে এইচ, এটা একদম খাড়া উচ্চতা, আর এটা এই বিন্দু। তো এই আনুভূমিক তলটা, এই তলটা কি করে, এই ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে।
ঠিক আছে। এখন এম ভরে একটা বস্তু আছে, এই বস্তুর ভর হচ্ছে এম। এই বস্তুটাকে আমরা করব কি, এ বিন্দু থেকে সি বিন্দুতে নিব, এ বিন্দু থেকে সি বিন্দু নিব। এটা কিন্তু বিভিন্ন পথে নেওয়া যায়। ধরো আমি এই ভূমি বরাবর এ বি পর্যন্ত আগে আসলাম, তারপর বি থেকে সি পর্যন্ত আগে আসলাম, এই পথে আমি নিয়ে আসলাম, এরপর আমি এর থেকে সি বিন্দুতে নিয়ে আসবো। এই দুইটা কেস আমরা দেখব যে কি হয়। এই দুইটা কেস আমরা চিন্তা করবো যে উভয় ক্ষেত্রে কৃতকাজ কত আসে। তাহলে প্রথমে অর্থাৎ আমরা হচ্ছে কৃতকাজ হিসাব করব। কৃতকাজ ডাব্লু, এটা প্রথমে হিসাব করব হচ্ছে এর থেকে বিতে গেছে এবং বির থেকে পরে সিতে, এই ক্ষেত্রে কৃতকাজ এটা কত আসবে। এরপরে কৃতকাজটা যদি সরাসরি আমরা এর থেকে সিতে বের করতে চাই সেটা কত। এই দুই ক্ষেত্রে আমরা কৃতকাজ হিসাব করব। তাহলে চলো এখন দেখি। প্রথমে আমরা হিসাব করব হচ্ছে, আচ্ছা এটাকে পার্টিশন দিয়ে নেই, আমরা দুই পাশে করব এখানে। তো প্রথমে হিসাব করব হচ্ছে কৃতকাজ, যদি আমরা এটাকে এভাবে হিসাব করি যে প্রথমে এ বিন্দু থেকে বি বিন্দুতে বস্তুটাকে নেওয়া হয়েছে, তারপর হচ্ছে সি বিন্দু, কৃতকাজ কত এটা আমরা বের করব। তাহলে দেখো, তার মানে ডাব্লু এর থেকে ফাইনালি সিতে নেওয়া হয়েছে এবং এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ডাব্লু এ বি যোগ ডাব্লু বিসি। এই যে এইটুকু অংশের কৃতকাজ কত, এইটুকু সরণের কারণে, আবার এখান থেকে বি থেকে সিতে সরণের জন্য কৃতকাজ কত, এই দুইটা ভাগে আমরা ভাগ করে দিছি। পরে যোগ করলে তো তাহলে আমরা ফাইনালি পাবো যে এর থেকে সিতে নিতে কত কাজ। এখন এই ডাব্লু এ বির মান কত আসবে, দেখো এটা কিন্তু একদম এই যে ভূমির সমান্তরালে গেছে, অর্থাৎ অভিকর্ষ বল থাকবে নিচের দিকে, সরণ এই দিকে, দুটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সুতরাং কৃতকাজ ডাব্লু এ বি এটা কিন্তু জিরো আসবে, কারণ কজ 90 ডিগ্রির মান জিরো। বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কৃতকাজ হয় না, কারণ অভিকর্ষ বলের ডিরেকশন খাড়া নিচের দিকে। তার মানে এইটুকু অংশের কৃতকাজ 0 আসবে। তাহলে এটা হচ্ছে 0 প্লাস। এবার যদি বি থেকে সি হিসাব করি, বি থেকে সি, এই বি বিন্দু থেকে যদি সি বিন্দুতে কৃতকাজটা হিসাব করি তাহলে কৃতকাজ কত আসবে, তাহলে কৃতকাজটা আসবে মাইনাস এম জি এইচ, কারণ অভিকর্ষ বলের ডিরেকশনটা একদম নিচের দিকে এম জি এইচ। আচ্ছা এটা কিন্তু আমরা ফোর্সটা মানে হলো, এক মিনিট, মাইনাস এম জি এইচ হবে না, এটা কিন্তু হবে মাইনাস এম জি না এম জি। এই ফোর্সের মান হবে এম জি এবং সরণের ডিরেকশন হবে উপরের দিকে, বি থেকে সিতে নিচ্ছি, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তার মানে এম জি এইচ এবং মধ্যবর্তী কোণ হচ্ছে কজ 180 ডিগ্রি। তার মানে এই কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1, যেহেতু -1 তাহলে পুরোটার মান আসবে হচ্ছে মাইনাস এম জি এইচ। এরপর এখন আমরা বের করব, তার মানে আমরা কিন্তু একটা পয়েন্ট বের করছি যে এর থেকে সি বিন্দুতে নিছি, কিন্তু এই যে এই পথে কৃতকাজটা কত এটা বের করছি, এটা আচ্ছা হচ্ছে মাইনাস এম জি এইচ। এখন আমরা বের করব এর থেকে সি বিন্দুতে যদি আমরা এই যে আনুভূমিক তল বরাবর রাস্তা নিয়ে যাই, বস্তুটাকে তুলি, তাহলে কৃতকাজ কত হবে অভিকর্ষ বলের দ্বারা। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে আমরা কাজ কোন বলের দ্বারা হিসাব করতেছি, অভিকর্ষ বল, অভিকর্ষ বলের দ্বারা কাজ। যদি বাহ্যিক বলের দ্বারা কাজ করতাম কোনো সমস্যা ছিল না, তখন শুধু এই মাইনাস এম জি এর কাছে কী হতো, প্লাস এম জি। দুইটা ক্ষেত্রেই সেম, কোনো প্রবলেম নাই। তাহলে এবার দেখো, এবার করব কি, বস্তুটা ধরো এ থেকে সি বিন্দুতে যদি নিই, ধরলাম বস্তুর মাঝখানে কোনো একটা পজিশনে, এটা একটা অবস্থান। তো এই বিন্দুতে অভিকর্ষ বল কোন দিকে কাজ করবে, অভিকর্ষ বল কাজ করবে খাড়া নিচের দিকে, এই যে এইদিকে। তো এটা হচ্ছে অভিকর্ষ বলের ডিরেকশন এমজি। এরপর আমরা যদি এই তলের সমান্তলে একটা রেখা আট করি, এইবার হচ্ছে এই বিন্দুতে যদি লম্ব আট করে দিই নিচের দিকে, তাহলে কি হবে, এখানে একটা জিনিস তোমাদের মনে রাখা উচিত, এটা আগেই বলছিলাম। আচ্ছা এটা কিন্তু লম্ব আঁকালাম, কি লম্ব, এটা হচ্ছে তলের সমান্তরালের লম্ব। এই যে তলটা আছে এই তলের সাথে লম্ব আঁকালাম, এই পুরো মানটা 90 ডিগ্রি। এখন কথা হলো এই কোণের মানটা কত আসবে, এই কোণের মানটা আসবে থিটা। এই প্রমাণটা কিন্তু তোমাদের আগে দেখিয়েছিলাম, এই কোণের মানটা আসবে থিটা। আচ্ছা এইবার আমাদের কৃতকাজ হিসাব করা সহজ। এখন আমরা কোন ক্ষেত্রে কৃতকাজ হিসাব করব, এখন কৃতকাজ হিসাব করব হচ্ছে এই এর থেকে সরাসরি যদি সিতে নিই তাহলে কৃতকাজ কত। তাহলে এই ক্ষেত্রে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল আমরা কি জানি, এটা মনে হয় আমরা আগেও করছিলাম। কৃতকাজ এটা হচ্ছে বল গুণ সরণ,
এবং এদের মধ্যবর্তী যে কোণ তার মধ্যে মানে হলো কস থিটা, মধ্যবর্তী কোণ বল ও সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তা এক্ষেত্রে ফোর্সের মান কত সেটা হচ্ছে এমজি, অভিকর্ষ বল। এরপর সরণটা কত, সরণটা কিন্তু এই যে এ বিন্দুর থেকে সি বিন্দুতে নিছি, তার মানে এই দূরত্ব এসি। আচ্ছা আমরা বসাই, এই দূরত্বটা হচ্ছে এসি। এরপরে কস থিটা, কস থিটা এখানে লেখা একটু ভুল হয়েছে, দেখো এটাকে আমরা থিটা প্রাইম দ্বারা প্রমাণ করলাম। আমাদের এখানে কিন্তু বল ও সরণের মধ্যবর্তী কোণ থিটা প্রাইম না, মানে থিটা না, এই জন্য থিটা প্রাইম দিলাম যে কোনো একটা কোণ, এটা আমরা থিটা দিয়ে প্রকাশ করি, এটা থিটা প্রাইম দিলাম। কেন থিটা প্রাইম দিলাম, কারণ থিটা আমরা অলরেডি একটা কোণ ধরে রাখছি এবং সেই কোণটা বল ও সরণের মধ্যবর্তী কোণ নাও হতে পারে। আমরা দেখব বল ও সরণের মধ্যবর্তী কোণ কত। দেখো সরণ কোনটা, সরণের ডিরেকশনটা কোনটা, সরণের ডিরেকশন কিন্তু এই যে এটা, একটু ভুল হলো, সরণের ডিরেকশন কিন্তু এই যে এই বরাবর, অর্থাৎ এই যে এই ডিরেকশনটা। তো বল ও সরণের মধ্যবর্তী কোণ কত, এটা ছিল কি লম্ব 90 ডিগ্রি, তার মানে বল ও সরণের মধ্যবর্তী কোণ এই 90 ডিগ্রি প্লাস এই থিটা, এটা হচ্ছে সরণের ডিরেকশন, সরণ। তাহলে এই কোণের মানটা কত হবে, এই যে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি আর এইটুকু হচ্ছে থিটা, তাহলে এটা বসাই চলো। কজ বল ও সরণের মধ্যবর্তী কোণ এখানে থাকে কজের ভিতরে, এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা। এরপর এখানে লিখলাম হচ্ছে এমজি, আর এই কজ 90 ডিগ্রি প্লাস থিটা থাকলে এটা কি হয়, অনুপাতটা চেঞ্জ হয়ে যায়, এবং কজ যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগে কোনটা চলে যাচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে এই মানটা আসবে হচ্ছে, এটা চেঞ্জ হয় সাইনে যাবে এবং সামনে একটা মাইনাস আসবে, এই হচ্ছে সামনের মাইনাস। আর এখন এই লাইনটাকে আমরা লিখতে পারি হচ্ছে, এটা এসি থাকলো, এটাকে লিখতে পারি হচ্ছে সাইন থিটা। এখন আমরা খুঁজে বের করব যে এসি সাইন থিটার মান কত, যদি খুঁজে বের করতে পারি তাহলে কাজ শেষ। এখন দেখো এই যে ত্রিভুজটা, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজ, তাহলে এখানে আমরা দেখব যে সাইন থিটার মানটা কত, এটা বের করতে পারি কিনা। তাহলে এখানে সাইন থিটা মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব কোনটা, লম্ব হচ্ছে যে এই মানটা, এইচ মানটা দেওয়া আছে এখানে, এইচ, এই এইচ বসালাম। আর অতিভুজ কোনটা, এই যে অতিভুজ, এটা হচ্ছে এসি। তাহলে এখন আমরা এই অতিভুজের মানটা এখানে বসাই দিই। এখান থেকে যদি এসিটাকে এ পাশে পার করি, তাহলে এসি সাইন থিটা সমান হচ্ছে এইচ। তাহলে দেখো এই যে এসি সাইন থিটার মান কিন্তু আমরা পাইছি, আমাদের প্রয়োজন ছিল এসি সাইন থিটা। এখন আমরা এসি সাইন থিটার জায়গায় এইচ বসাই দিতে পারি, তাহলে এই জায়গাতে এইচ বসাবো। এখন যদি এইচ বসাই, এই পুরো জায়গাতে এইচ বসাই, তাহলে মাইনাস এমজি এইচ। তাহলে উভয় ক্ষেত্রে কিন্তু কৃতকাজ সেম পাইলাম, এই ক্ষেত্রেও কৃতকাজ মাইনাস এমজি এইচ, এই ক্ষেত্রেও কৃতকাজ মাইনাস এমজি এইচ। আর এই কৃতকাজটা আমরা কিন্তু হিসাব করছি অবশ্যই বাহ্যিক বলের দ্বারা নয়, এই কৃতকাজটা হিসাব করা হয়েছে অভিকর্ষ বলের দ্বারা কাজ, সুতরাং মাইনাস আছে। তার মানে এ থেকে যদি সি বিন্দুতে নেই, তাহলে বস্তুর কৃতকাজ কত আসতেছে, মাইনাস এমজি এইচ, এবং এর থেকে যদি বি থেকে তারপরে সি, তাও মাইনাস এমজি এইচ। এখন আর একটা জিনিস খেয়াল করি, যদি এটাকে আর একভাবে নিতাম, অন্যভাবে, এই দুইটা এই সব মিশে দিই, সব সেম, এই উচ্চতাটাও এইচ থাকবে, এই উচ্চতাও এইচ। এইবার করলাম কি, আমরা এই বস্তুকে যদি এইভাবে নিয়ে যাই, আচ্ছা এখানে একটা শেপ আঁকাই, ধরো বস্তুটাকে এর থেকে প্রথমে নিচি হচ্ছে, এটা তো বি ধরছি, সি, এটা ধরলাম ডি, তারপর ই, এরপরে হচ্ছে এফ বিন্দুতে আনছি। এবার এই বিন্দু থেকে, আচ্ছা এইদিকে কিন্তু আনা হয়নি, এদিকে আনিনি, অর্থাৎ বস্তুটাকে সরাসরি প্রথমে কি করা হলো, এ বিন্দু থেকে ডিতে, ডি থেকে ই থেকে এফ, এবার এফ থেকে এইভাবে নিয়ে যায় সিতে দিব। তাহলে এখন এখান থেকে এই বিন্দুতে আনলাম, এই বিন্দুর নাম দিলাম হচ্ছে এফ, এটা জি। এবার জি থেকে একদম সরাসরি হচ্ছে সি বিন্দুতে, জি এইচ, তারপর হচ্ছে সি। তো এই ক্ষেত্রে কৃতকাজ কত হবে, অর্থাৎ বস্তুটাকে যদি আমরা এই আগের পজিশন, এ পজিশনটা থেকে যদি এইভাবে আঁকা বাঁকা পথে নিয়ে যাই, সেক্ষেত্রে কৃতকাজের মান কত আসবে। হ্যাঁ, এই ক্ষেত্রে কৃতকাজের মান দেখো,
এই যে এর থেকে দিতে তুলতে মনে করো মাইনাস mgh আসলো। আচ্ছা, এটা ধরলাম এইচ প্রাইম, এই উচ্চতাটা হচ্ছে এইচ প্রাইম, তাহলে এই এর থেকে নিয়ে যেতে হচ্ছে mgh প্রাইম। এরপরে ডি থেকে ডি বিন্দু থেকে ই বিন্দুতে নিতে কৃতকাজ 0, তাহলে এই পর্যন্ত কৃতকাজ 0। আবার যদি ই থেকে এফতে নিতে যাই তাহলে কিন্তু প্লাস mgh হবে। তাহলে দেখো, যদি আমরা এই ফাইনালি এ বিন্দুর থেকে এফ বিন্দুতে আসি, এই পর্যন্ত কৃতকাজ মাইনাস mgh, এই পর্যন্ত 0, আর এই দিকে হচ্ছে mgh, তার মানে এই দুটা কাজ ক্যান্সেল আউট হবে, এইটুকু 0, তার মানে এই পুরো চক্রে কিন্তু কৃতকাজ 0 আসতেছে। এরপর এফজি এই পর্যন্ত কৃতকাজ 0, কারণ মানে বল ও সমের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এবার এইটুকু কৃতকাজ কত আসবে? এই কৃতকাজ আসবে কিন্তু মাইনাস mgh। তারপর যদি আবার সিতে যায়, এই পর্যন্ত কৃতকাজ 0, অর্থাৎ এই জি থেকে এইচে নিতে কৃতকাজ মাইনাস mgh, আবার এইটুকু কৃতকাজের জন্য আসবে 0। তার মানে ফাইনালি যদি চিন্তা করি আমরা, যে এ বিন্দু থেকে দেখো, এ বিন্দু থেকে সি বিন্দুতে এই পথে নিয়ে গেলেও কৃতকাজটা শুধু মোট যে কৃতকাজ সেটা কিন্তু mgh আসতেছে। তাহলে তিনটা ক্ষেত্রে আমরা দেখলাম যে কৃতকাজ সবসময় mgh আসতেছে। কারণ কি, বস্তুটার হচ্ছে এই যে সরণ যদি এর থেকে সি বিন্দুতে হয়, তাহলে বস্তুর এই কৃতকাজের পরিমাণটা কিন্তু গতিপথের উপর ডিপেন্ড করতেছে না, কারণ যে কোনো পথে, তিনটা পথে আমরা নিয়ে গেলাম, তিনটা পথে কৃতকাজ 0। এই বস্তুকে যদি আমরা এইভাবে নিয়ে যাই, ধরো এই যে এইভাবে আঁকা বাঁকা পথে অনেক দূর ঘুরানোর পরে ফাইনালি সি বিন্দুতে এসে পৌঁছলো, সেই ক্ষেত্রেও কৃতকাজ মাইনাস mgh আসতো। তার মানে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে কৃতকাজটা গতিপথের উপর কাজ করে, মানে গতিপথের উপর নির্ভর করে না, বরং নির্ভর করে হচ্ছে উচ্চতার উপরে। অর্থাৎ এই এ বিন্দু এবং সি বিন্দুর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে এই যে এইটুকু, সেটা হচ্ছে এইচ, এটার উপর কিন্তু ভিত্তি করে কৃতকাজটা গণনা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা এই যে এত কিছু করার মূল উদ্দেশ্য হচ্ছে সংরক্ষণশীল বলের দুটো বৈশিষ্ট্য জানা। তাহলে দেখো, এই সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য, এক, এটা আমরা প্রথমে শিখছি সংজ্ঞাতে, যে একটি পূর্ণ চক্রে কৃতকাজ 0 হবে। একটি পূর্ণ চক্রে কৃতকাজ 0 হবে। 2, এরপরে কি হবে? এরপরে হচ্ছে এই কৃতকাজের পরিমাণ, এই বলের ক্ষেত্রে কৃতকাজের পরিমাণ, বা এই ক্ষেত্রে কৃতকাজের পরিমাণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না, এটা হচ্ছে উচ্চতার উপরে নির্ভর করে, উচ্চতার উপরে নির্ভরশীল। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য। এখন আমরা দেখব যে সংরক্ষণশীল বল নাই, মানে বল না, অর্থাৎ অসংরক্ষণশীল বল, যেমন হচ্ছে বায়ুর বাধাজনিত বল বা ঘর্ষণ বল, এরা তো অসংরক্ষণশীল বল। তো এই বলের ক্ষেত্রে কৃতকাজটা কীরকম আসে? অসংরক্ষণশীল বল। তো অসংরক্ষণশীল বল, এটা পড়ছিলাম যে হচ্ছে ঘর্ষণ বল। ফ্রিকশনাল ফোর্স, এজন্য এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। ঘর্ষণ সম্পর্কে যে বিস্তারিত নিউটনের বলবিদ্যাতেই তোমরা শিখছ। এখন ঘর্ষণ বলের ডিরেকশনটা কোন দিকে হয়? ঘর্ষণ বলের ডিরেকশন হয় সর্বদা গতির বিপরীতে। তাহলে ঘর্ষণ বলের দিক কোন দিকে হয়? সর্বদা গতির বিপরীতে। এখন দেখি এই হলো ঘর্ষণ বল যে সংরক্ষণশীল বল না, অর্থাৎ অসংরক্ষণশীল বল, এটার প্রমাণ আমরা দেখব। মানে হলো অসংরক্ষণশীল বল যেহেতু এটা, তার মানে একটা পূর্ণ চক্র সম্পূর্ণ করার পর
একটা পূর্ণ চক্র সম্পূর্ণ করার পর সেটার কৃত কাজ কিন্তু শূন্য আসবে না, অবশ্যই শূন্য আসা যাবে না। আমি দেখবো যে আসলে শূন্য আসে কি না। তাহলে ধরো আচ্ছা এটাকে একটা এটা ভূমির মানে একদম ভূমির উপর একটা রাস্তা সমান হলো সোজা রাস্তা, একদম সোজা একটা রাস্তা এ থেকে বি। তো এই রাস্তায় মনে করো ঘর্ষণ বল আছে। এখানে একটা এম ভরে যদি বস্তু রাখি, এই বস্তুটাকে প্রথমে করব কি এর থেকে বি বিন্দুতে নিয়ে যাব, এবং তারপরে প্রথমে হচ্ছে এর থেকে বি বিন্দুতে নিয়ে যাব, এরপর বি থেকে এ বিন্দুতে আনবো, এবং তারপর আমরা কৃত কাজটা দেখবো এটা শূন্য আসে কি না, শূন্য আসে নাকি আসে না। প্রথমে যদি কৃত কাজ ডাব্লু এ বি এর থেকে বিতে নিয়ে যায় তাহলে কৃত কাজ কত আসবে। তাহলে এর জন্য এর থেকে বিতে নিয়ে গেলে অবশ্যই একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা এর থেকে বি এর দিক, এটা হচ্ছে সরণের দিক, এই দিকটা হচ্ছে সরণের দিক। তাহলে চিন্তা করো সরণের দিক, তার মানে ভ্যালোসিটির দিকটাও এদিকে হবে, বেগের দিক। এখন প্রশ্ন হলো ঘর্ষণ বল, ধরলাম আমরা এই রাস্তায় ঘর্ষণ বল হচ্ছে এফকে, এই ঘর্ষণ বলের ডিরেকশনটা কোন দিকে হবে। এটা বলা হয়েছে যে প্রথমে গতির বিপরীত দিকে থাকে, তার মানে ঘর্ষণ বলের দিকটা হবে একদম এই যে এই বরাবর। তাহলে এটা হচ্ছে এফকে, এবং এই দুইটা হলো বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজ আসবে হচ্ছে বল, সেটা হচ্ছে ঘর্ষণ বল এফকে, এরপরে হচ্ছে সরণের মান হচ্ছে এবি, আর এদের মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে কজ 180 ডিগ্রি। এই ক্ষেত্রে এই কজ 180 মান হচ্ছে -1, তাহলে কৃত কাজের পরিমাণ হবে -FK ইন্টু এবি। এরপরে যদি বস্তুটা তখন বি বিন্দুতে আসলো, এবার বি থেকে যদি এ বিন্দুতে নিই তখন বস্তুর সরণের ডিরেকশন হবে এই যে বি থেকে এ বিন্দু, এটা হচ্ছে সরণের ডিরেকশন। তাহলে এই ক্ষেত্রে ঘর্ষণ বলের ডিরেকশন কোন দিকে হবে, ঘর্ষণ বলের ডিরেকশন হচ্ছে সর্বদা গতির বিপরীত দিকে। তার মানে যদি বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে নিই তাহলে ঘর্ষণ বলের ডিরেকশন হবে গতির বিপরীতে, অর্থাৎ বেগের বিপরীত দিকে। তাহলে এটা হবে ঘর্ষণ বলের দিক। বলের মান তো সেম থাকবে, এফকেই থাকবে, কারণ যেহেতু রাস্তা সেম। তাহলে এই মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, এই ক্ষেত্রে থিটার মান হচ্ছে 180 ডিগ্রি। তার মানে কৃত কাজ যদি আমরা এই ডাব্লু যদি বি থেকে এতে নিই সেই ক্ষেত্রে কৃত কাজ কত, বল সেটা হচ্ছে এফকে, এরপরে হচ্ছে সরণের মান হলো এবি, এবং মধ্যবর্তী কোণ এক্ষেত্রেও 180 ডিগ্রি, আর 180-র মান হচ্ছে কজ 180-র মান হচ্ছে -1। তাহলে এক্ষেত্রে কৃত কাজ এফকে এবি। তাহলে আমাদের কি দরকার ছিল, পূর্ণ চক্র, অর্থাৎ আমাদের দরকার ছিল যে বস্তুটাকে এ বিন্দুতে প্রথমে নিয়ে যাওয়া হবে, এ থেকে বিতে, এবং বি থেকে এতে আনতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে কৃত কাজটা ধরছি, এই কৃত কাজ হচ্ছে ডাব্লু এ বি, আর পরবর্তী ক্ষেত্রে কৃত কাজ ডাব্লু বি এ, আর মোট কৃত কাজ ডাব্লু, অর্থাৎ এ বিন্দু থেকে যদি এ বিন্দুতে আনি তার মানে হলো ডাব্লু এ বি, এর থেকে বিতে আগে নেওয়া, এরপরে ডাব্লু বি থেকে এ। এবার এই দুটা মান যদি যোগ করি তাহলে -FK এবি প্লাস -FK এবি, এই দুটা যোগ করলে হবে -2 ইন্টু FK এবি। তাহলে এটা কিন্তু শূন্য না, কারণ দেখো এই যে FK ঘর্ষণ বলের একটা নির্দিষ্ট মান আছে, এবার এবি একটা সরণ, এটারও একটা মান আছে, এবং দুইটা মিলে -2 দ্বারা গুণ, তার মানে এই কাজটা আর যাই হোক শূন্য হচ্ছে না। ডাব্লু এ এই ক্ষেত্রে কৃত কাজ নট ইকুয়াল টু 0, তার মানে ঘর্ষণ বলের ক্ষেত্রে কিন্তু একটা পূর্ণ চক্র সম্পূর্ণ করার পর কৃত কাজ 0 আসতেছে না। তার মানে ঘর্ষণ বলটা হচ্ছে অসংরক্ষণশীল বল, কারণ এটা সংরক্ষণশীল বলের সূত্র মানে না। ঘর্ষণ বল এটা হচ্ছে অসংরক্ষণশীল। আচ্ছা এই পর্যন্তই সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বল এই নিয়ে আলোচনা। এর উপরে বিস্তারিত যতগুলো মানে এইচএসসি লেভেলের যে ম্যাথগুলো আছে এগুলো নিয়ে পরে প্লে লিস্ট থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আজকের ক্লাস এখানেই শেষ।